হাই বন্ধুরা, WBM স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। শুরু করছি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জিকে কোশ্চেন ডিসকাস। আচ্ছা, আজকে যে প্রথম প্রশ্নটা আছে এটা হচ্ছে 2019 সালের প্রিলিমিনারি এক্সামে এসেছিল পুলিশের। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? কোন মুঘল? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দাপীর, ঠিক আছে, মানে জীবন্ত সাধু। মানে তিনি নামাজ মানে রোজা, ঠিক আছে, নিয়মিত করতেন, ঠিক আছে, খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন, ঠিক আছে। আর মুঘলদের শেষ শক্তিশালী সম্রাট হচ্ছে ঔরঙ্গজেব, ঠিক আছে। মানে শেষ সম্রাট নয়, মুঘলদের শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, কিন্তু যদি বলা হয় শেষ মানে শক্তিশালীদের মধ্যে তাহলে হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবই তো মনে হয় তেগ বাহাদুরকে হত্যা করেছিল, নবম শিখ। হ্যাঁ, আচ্ছা, এর ঔরঙ্গজেবের আরও অনেক উপাধি আছে, যেমন গাজী, আলমগীর, বাদশাহ, ঠিক আছে। আলমগীর উপাধি আসে, যে আলমগীর কার, যেমন সেলিম উপাধি আসে, ঠিক আছে। আচ্ছা, সেলিমটা কার? জাহাঙ্গীরের, তাই তো। আচ্ছা, আর জহিরুদ্দিন মোহাম্মদ আকবরের ওইটা। এখানে বলছে দ্বিতীয় প্রশ্ন, যে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই পেটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল? এটা হচ্ছে বারদৌলি আইন অমান্য আন্দোলন। 1930 থেকে 31, তাই তো। ভারত ছাড়ো আন্দোলন, বারদৌলি আন্দোলন আর স্বদেশী, এটা কী আন্দোলন হবে? বারদৌলি। 1928 হয়েছিল সর্দার বল্লভভাই পেটেলের নেতৃত্বে, গুজরাটে, ঠিক আছে। এই সর্দার বল্লভভাই পেটেলের বাড়িও কিন্তু গুজরাট ছিল, ঠিক আছে। এছাড়া সর্দার বল্লভভাই পেটেলকে লৌহমানব বলা হয়, ঠিক আছে, মানে ভারতের বিসমার্ক, ঠিক আছে। তিনি ঐক্য আনতেন, ঠিক আছে, যে মানে কংগ্রেসের মধ্যে অনেক নেতাদের মধ্যে যে বৈষম্য শুরু হলে তিনি মানে হঠাৎ করে মানুষকে বোঝানোর মতো সেই পাওয়ার ছিল, ঠিক আছে। আর মানে খুব জটিল পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে রাখার মতো মোটিভেট করতে পারতো, যার জন্য তাকে মানে লৌহমানব বলা হয়। আর তার ঘটনা হচ্ছে 1928 সালে তিনি যে ভূমি রাজস্ব না দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল, বারদৌলি আন্দোলন, ঠিক আছে। এটা ইংরেজদের সঙ্গে ভূমি রাজস্বকে কেন্দ্র করে সেই আন্দোলনের তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এটা বারদৌলি আন্দোলন নামে পরিচিত, এটা গুজরাটে, ঠিক আছে। আর সালটা হচ্ছে 1928। আর এখানে যে অপশানগুলো দিয়েছে, আইন অমান্য আন্দোলন তো বললাম, ওটা হবে না, ওটা বারদৌলি হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কাইজারি হিন্দ কার উপাধি? এটা কিন্তু ইংরেজরা দিয়েছে, গান্ধীজি। হ্যাঁ, মোহনদাস করমচাঁদ গান্ধীজি। এই কাইজারি হিন্দ উপাধিটা এই জন্য দেওয়া হয়েছিল কারণ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1920, এই সময়ের মধ্যে গান্ধীজি ভারতীয় সেনাবাহিনীদের উদ্বুদ্ধ করেছিল ব্রিটিশদের পক্ষ নিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে যাওয়ার জন্য, যার জন্য ইংরেজরা খুশি হয়ে গান্ধীজিকে কাইজারি হিন্দ উপাধি দিয়েছিল, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এসেছিল এটা, যে কাইজারি হিন্দ উপাধি কাকে দেওয়া হয়। আচ্ছা, এখানে বলছে আচ্ছা, গান্ধীজি আরেকটা উপাধি আছে, মহাত্মা। ওই মহাত্মা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সতীদাহ প্রথা কে রোধ করেছেন? খুবই মানে রাজা রামমোহন রায়, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের নেতৃত্বে 1829। হ্যাঁ, আর একটা হয় যে বিধবা বিবাহ আইন কত সালে? 1856। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে। তখন বড়লা ছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি। গোপালকৃষ্ণ গোখলে, ঠিক আছে, গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে। আচ্ছা, এই গোপালকৃষ্ণ গোখলেকে কিন্তু বলা হয় গান্ধীজির গুরু, ঠিক আছে। গান্ধীজির গুরু ছিলেন, রাজনীতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, 1946 সালে যে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? স্যার পথিক লরেন্স, মাউন্টব্যাটেন, স্যার পথিক লরেন্স। 1946 সালে এই ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন গঠিত হয়েছিল, 9 ডিসেম্বর। হ্যাঁ, মানে স্যার পথিক লরেন্স, এভি আলেকজান্ডার, ঠিক আছে, স্যার পথিক লরেন্স, এভি আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড কিপস, এই তিনজনের নেতৃত্বে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মানে জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? 1919 সালে, 13 এপ্রিল, ঠিক আছে। এখানে ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক আছে, যার প্রতিবাদে যে মিছিল হয়েছিল। এর পেছনে অনেক কারণ আছে, যেমন রাওলাট আইন 1919 সালে। এই রাওলাট আইনের থেকে মানুষের একটা ইংরেজ বিদ্বেষ মনোভাব ছিল, ঠিক আছে। মানে রাওলাট আইনে যে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে ইচ্ছা করলে গ্রেপ্তার করতে পারবে ইংরেজরা। মানুষ একটা ক্ষুব্ধ হয়েছিল, আর যার ফলে এই যে সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয় 1919 সালে, এইখান থেকে ভারত মানে অমৃতসরের মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। তারা একটা জনসভা তৈরি করেছিল,
ঠিক আছে। এই জনসভার মধ্যে এই জনসভাটা কিন্তু ইংরেজরাই করেছিল ডায়ার ও মাইকেলের নেতৃত্বে। পরবর্তীকালে ওই মানে জনসভার ভিতরেই গুলি করার পারমিশন দেয় ইংরেজ সেনাবাহিনী, ওই ডায়ার আর মাইকেল। এর ফলে প্রায় 350-এর উপর মানুষ, 370+ মানুষ ওখানে নিহত হয়, স্পট ডেট। আর কি অনেক মানুষ আহত হয়েছিল। এই ঘটনায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এটা পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে হয়েছিল, ঠিক আছে। এই ঘটনার পরই রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধিটা ত্যাগ করে দেন, ঠিক আছে। গান্ধীজি বলেছিল যে এই সরকারের সঙ্গে সংযুক্ত রাখার, সম্পর্ক রাখা মহাপাপ, ঠিক আছে। গান্ধীজি খুব ক্ষুব্ধ হয়। আচ্ছা, আর ফতেপুর সিক্রি, নেক্সট প্রশ্ন, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, বুলন্দ দরওয়াজা, ঠিক আছে, হাওয়া মহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এসব আকবরের প্রতিষ্ঠা। ফতেপুর সিক্রি, দেওয়ানি আম, দেওয়ানি খাস, ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা। আকবরকে বলা হয় মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। তার সময় মুঘল সাম্রাজ্য অনেক বিস্তার লাভ করেছিল, যদিও অরঙ্গজেবের সময় বিস্তার করেছিল, কিন্তু আকবরের সময় বিশেষ করে মানে ওই যে শিখদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যে পাঞ্জাবের যে অমৃতসর মন্দির, রামদাসেরকে তিনি জায়গা দিয়েছিলেন অমৃতসরের স্বর্ণ মন্দির প্রতিষ্ঠার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর রাজপুতদের সঙ্গেও আকবরের একটা ভালো সম্পর্ক ছিল, কারণ রাজপুত নীতি, ওই যে বিহারি মলের কন্যাকে বিবাহ করেছিলেন, ঠিক আছে। তাই আকবরকে বিভিন্ন দিক দিয়েও মুঘল সাম্রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ শাসক বলা হয়। আচ্ছা, এখানে অনেকগুলো, যেমন অরঙ্গজেবের কিছু স্থাপত্য আছে, যেমন বিবি কা মকবরা, ঠিক আছে। পরীক্ষা আসতে পারে যে বিবি কা মকবরা কার প্রতিষ্ঠা? অরঙ্গজেব, ঠিক আছে। তারপর হচ্ছে ইত্তিমাদ উদ্দৌলার সমাধি, ঠিক আছে। ফতেহাবাদের মসজিদ হুমায়ুনের তৈরি, ঠিক আছে। এই হুমায়ুন হচ্ছে সম্রাট আকবরের পিতা, ঠিক আছে, বাবরের পুত্র। আচ্ছা, মনসবদারি প্রথা, এটাও সম্রাট আকবর তৈরি করে গেছেন, ঠিক আছে। মনসবদারি প্রথা, এটা 1570 সালে, ঠিক আছে। এই মনসব পরীক্ষা আসছে যে মনসব কথার অর্থ কী? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, ঠিক আছে, পদমর্যাদা। এটা পরীক্ষা আসে। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। পেশোয়া কথার অর্থ কী? প্রধানমন্ত্রী, এরকম পরীক্ষা আসে। আচ্ছা, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, কর্ণাটক। অবশ্যই কর্ণাটক হবে। বন্দিপুর হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে মহাকাশে কোন মহাকাশচারী আচ্ছা, মহাকাশ থেকে বলতে চাইছে যে মহাকাশ থেকে কোনো মহাকাশচারী যদি পৃথিবীকে দেখে তার কেমন দেখতে হবে? এটা কালো, ঠিক আছে। মানে মহাকাশচারীরা আকাশের রং দেখে কালো। অ্যাকচুয়ালি উপর থেকে যদিও মানে পৃথিবীকে নীল দেখায় যে সমুদ্রের জন্য, কিন্তু মহাকাশ থেকে যদি হয় তাহলে ওটা কালো দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? এটা একটু জানা উচিত। ইয়াংসি কিয়াং, অবশ্যই ইয়াংসি কিয়াং চীনে অবস্থিত। চীনের দুটো বিখ্যাত নদী আছে, ইয়াংসি কিয়াং আর হোয়াংহো। এই হোয়াংহোকে বলা হয় পিত নদী, দুঃখ নদী বা পিত নদী বলা হয় হোয়াংহোকে। আর ইয়াংসি কিয়াং হচ্ছে এশিয়া মধ্যে সব থেকে বড় নদী, ঠিক আছে। আর নীল নদ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় নদী। দৈর্ঘ্য হচ্ছে 6650, ঠিক আছে, 6650 কিলোমিটার নীল নদের। আর যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি, দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম, তাহলে হবে আমাজন। এর দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার। এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন নদী, ঠিক আছে। আর পৃথিবীর বৃহত্তম যে নদী নীলনদ, এটা আফ্রিকার মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে বলছে নিচের কোনটি বাদামি কয়লা বলা হয়? কোনটিকে? অ্যান্থাসাইট, লিগনাইট, বিটুমিনাস কোক। এটা হবে লিগনাইট, ঠিক আছে, লিগনাইট। বিটুমিনাস কয়লাটা ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায়। আর যদি বলা হয় সব থেকে উন্নত মানের কয়লার নাম কি, তাহলে অ্যান্থাসাইট। কেন অ্যান্থাসাইট? তার কারণ হচ্ছে কার্বনের পরিমাণ বেশি, প্রায় 80% কার্বন থাকে অ্যান্থাসাইটে। আচ্ছা, নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। শুধুমাত্র সমুদ্র থাকে যে। আর লাল গ্রহ বললে মঙ্গলকে, ঠিক আছে। হটেস্ট গ্রহ বলে শুক্র, ঠিক আছে। এই সবুজ, হ্যাঁ সবুজ গ্রহ, এটা পরীক্ষা এসেছিল সবুজ গ্রহটা, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি যমজ গ্রহ নয় বলেছে? কি যমজ শহর নয়, গ্রহ নয়, এটা হচ্ছে যমজ শহর নয়, ঠিক আছে। এটা হবে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। এটা দিল্লি, নিউ দিল্লি, এটা কোনো যমজ শহর নয়। কিন্তু হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, কলকাতা, হাওড়া এগুলো হচ্ছে যমজ শহর, ঠিক আছে। দুর্গাপুর, আসানসোল। আর এটা হচ্ছে দিল্লি, নিউ দিল্লি, এটা নিউ শহর নয়, মানে যমজ শহর নয় আর কি। আচ্ছা, এখানে বলছে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় কোন তারিখে? 3রা জানুয়ারি, 22শে সেপ্টেম্বর, 3রা জানুয়ারি, মানে কাল 3রা জানুয়ারি তো আমাদের। হ্যাঁ,
আচ্ছা 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব ন্যূনতম হয়, মানে খুব কম হয়, আর সব থেকে বেশি এটাকে বলা হয় অনুসূর, ঠিক আছে। অপসূর হলে 4 জুলাই, ঠিক আছে, ওটা তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি। আসে পরীক্ষা যে অনুসূর অপসূরের তারিখ, ঠিক আছে, কোন তারিখে অনুসূর হয় কোন তারিখে অপসূর হয়, তো এইটাই 3রা জানুয়ারি বলে অনুসূর আর 4 জুলাই বলে অপসূর। আচ্ছা এখানে বলছে নেক্সট প্রশ্ন, কোটক্রান্তি রেখা, কোটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার ভারতের নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? এখানে পশ্চিমবঙ্গের মধ্যে গিয়েছে, কারণ ওই যে নদিয়ার উপর দিকে, নদিয়ার উপর দিকে কোটক্রান্তি রেখা গিয়েছে, রাজ্যের উপর গিয়েছে। হ্যাঁ, তা মিজোরাম, উত্তরপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশের উপর দিকে গিয়েছে, এটা অ্যান্সারটা উত্তরপ্রদেশই হবে, কারণ উত্তরপ্রদেশ যায়নি। রাজস্থানের উপর দিয়ে গিয়েছে, গুজরাটের উপর দিয়ে গিয়েছে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে, ছত্তিশগড়, ঠিক আছে, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, এই রাজ্যগুলোর উপর দিয়ে গেছে, কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। আর উত্তরপ্রদেশ বর্তমানে জনসংখ্যায় সব থেকে বেশি, তাই তো, লোকসভার আসনে উত্তরপ্রদেশ বেশি আছে, কিন্তু যদি বলা হয় যে আয়তনের দিক দিয়ে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্যের নাম কি, তাহলে হবে রাজস্থান, ঠিক আছে। আচ্ছা ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকরের আত্মা ও হৃদয় বলে বর্ণনা করে? 32 নম্বর ধারা, রাইট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। 32 নম্বর ধারাকে আত্মা ও হৃদয় বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে, একটু প্রায় পরীক্ষা আসে, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব ঝড় হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, মানে বায়ুচাপের পরিবর্তন করার জন্য ব্যারোমিটার ব্যবহৃত হয়, ঠিক আছে। ব্যারোমিটার কেন ব্যবহার করে? বায়ুচাপ পরিবর্তনের জন্য। আচ্ছা কিলোওয়াট বা ঘন্টা কিসের একক? এটা হবে বলের একক, বলের একক, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে ভারী জল কি? ভারী জল হবে, ভারী জল বলতে D2O, তাই তো, D2O। আর স্যাকারিন কি দিয়ে তৈরি? এটা হচ্ছে টলুয়েন দিয়ে, টলুয়েন দিয়ে। আচ্ছা ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পমোলজি, পমোলজি, অবশ্যই পমোলজি বলে। আচ্ছা মানে কি সংক্রান্ত বিদ্যা, এগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, অ্যান্টোমোলজি, ঠিক আছে। তারপরে হচ্ছে অনেক আছে, যেমন ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কী বলা? অঙ্কোলজি, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা ভিডিও বেশি বৃদ্ধি করছি না, আজকে এটাই লাস্ট প্রশ্ন। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোন নাম কি? লিভার, মস্তিষ্ক, কিডনি? লিভার, লিভারকে বলা হয় লিভার বা যকৃৎ, মানবদের সবচেয়ে বড় অঙ্গ, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখানে অনেক প্রশ্ন ছিল, সব প্রশ্ন ডিসকাস করলাম না, বাকি প্রশ্ন পরবর্তী ভিডিওতে ডিসকাস করব, যেহেতু মানে ভিডিও বড় করি না আমরা। এগুলো 2019 সালে আসা প্রশ্ন, এভাবে আমরা PVSR-এর বিভিন্ন প্রশ্ন নিয়ে মানে ডিসকাস করে থাকি, কাজে এই ভিডিওর মাধ্যমে এগুলো দেখলে আবার পুনরায় মনে আসবে। তো আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।